ওয়েলকাম স্টুডেন্ট, আমি সঞ্জয় আস আর তোমরা দেখছি আমার ইউটিউব চ্যানেল ম্যাথস ক্লাসেস। আজ আমি দশম শ্রেণীর আলোর পার্ট 2 নিয়ে উপস্থিত। দশম শ্রেণীর যে আগের আলোতে যে পার্ট 1 করেছিলাম, আজকে আমি তার পরের বিষয়গুলি নিয়ে আলোচনা করব। আগের ভিডিওতে আমরা গোলীয় দর্পণ এবং গোলীয় দর্পণে আলোর কীভাবে প্রতিফলন ঘটে সেই সম্পর্কে জেনেছি, কিন্তু কিছু স্টুডেন্টের সামান্য সমস্যা থাকায় আমি তাদের ধারণাটি পরিষ্কার করার জন্য প্রথমে গোলীয় দর্পণের সম্পর্কে কিছু বলবো। কিছু স্টুডেন্টের মনে প্রশ্ন জেগেছে কি আমি গোলীয় দর্পণের সময় যে বৃত্ত এঁকেছিলাম, তাহলে গোলীয় দর্পণ একটি বৃত্তের অংশ না। আমি কিন্তু ভিডিওতে বারবার বলছি কি গোলীয় দর্পণ কিন্তু কোনো বৃত্তের অংশ নয়। আসলে কোনো দর্পণের প্রতিফলক তল যদি কোনো গোলকের অংশ হয় তখনই তাকে গোলীয় দর্পণ বলা হয়। আমার সুবিধার জন্য বা বইও যে কোনো বই দেখবে তোমরা, সুবিধার জন্য সেটিকে বৃত্তের মতন আঁকা হয়। আসলে সেটি কি তা আমি একটু পরিষ্কার করি। দেখো, এখানে আমি আগে থেকে একটি ছবি এঁকে রেখেছি। দেখো, এটি একটি গোলকের ছবি। এরপর আমি যদি এর সামান্য অংশ কেটেছি, যেমন দেখো এই অংশটি কেটে নিয়েছি এবং এই অংশটি দুদিক থেকে কাটা যেতে পারে। তাহলে যখনই আমি কাটবো, তাহলে এই অংশটি দেখাবে এই রকম, কিংবা এই পাশে যে অংশটি কেটেছি সেই অংশটি দেখাবে এই রকম। আসলে এইগুলি হচ্ছে গোলীয় দর্পণ। এরপর এটির একদিকে প্রলেপ দিতে হবে। আমি যদি এটিকে প্রতিফলক তল করি, এই পাশে যদি আস্তরণ দেওয়া থাকে পারদ বা উপর, তাহলে এটি হচ্ছে উত্তল। এবং ঠিক একই রকম যদি ভিতরের দিকটি প্রতিফলক তল হয়, বাইরের দিকটি পারদ বা উপর আস্তরণ দেওয়া থাকে, তাহলে সেটি হবে অবতল দর্পণ। দেখো, তোমাদের ডিসপ্লেতে আমি দুটো ছবি এখন ভেসে উঠছে, একটি অবতল দর্পণ এবং একটি উত্তল দর্পণ। ছবিগুলি একটু পজ করে ভালো করে দেখো, তাহলে ধারণাটি পরিষ্কার হবে। তাহলে যাদের অসুবিধা ছিল একটু ভালো করে বোঝো। কে আমি বারবার বলছি, গোলীয় দর্পণ হলো কোনো প্রতিফলক তলের কোনো দর্পণের প্রতিফলক তল যদি কোনো গোলকের অংশ হয়, তখন তাকে আমরা গোলীয় দর্পণ বলবো। গোলীয় দর্পণ দুই প্রকার, অবতল এবং উত্তল। এবং তারা যে গোলকের অংশ হয় সেই গোলকের কেন্দ্রটি হচ্ছে তাদের বক্রতা কেন্দ্র। এই দূরত্বটি হচ্ছে এটি হচ্ছে মেরু, এটি হচ্ছে বক্রতা ব্যাসার্ধ, আর এটিকে বলা হয় মেরু। M1 M2কে বলা হবে তার রৈখিক উন্মেষ, কোণ M1 C M2কে বলা হয় তার কৌণিক উন্মেষ। এইগুলি আমরা আগের ভিডিওতে জেনেছি। আজ আমাদের যেগুলি আলোচ্য বিষয় সেগুলি হচ্ছে কোনো গোলীয় দর্পণে মুখ্য ফোকাস, গৌণ ফোকাস এবং প্রতিবিম্বের চিত্র অঙ্কনের জন্য যে রশ্মিগুলি আমরা নেব তার সম্পর্কে ধারণা। একটু ভালো করে দেখো, ছবিগুলি আমি আগে থেকে এঁকে রেখেছি যাতে ভিডিওটি লম্বা না হয়। যদি তোমরা ছবিগুলি কিভাবে আঁকতে হয় বুঝতে না পারো, আমি ভিডিও শেষে একটি ছবি এঁকে দেখাবো। ধরো এই ছবিটি আমি শেষে এঁকে দেখাবো কে মুখ্য ফোকাসের জন্য যে আমি ছবিটি অঙ্কন করেছি সেটি কীভাবে, কারণ কম্পাসের সাহায্যে এগুলি আঁকা হয়েছে। কম্পাসের সাহায্যে কী করে আঁকবো এবং সঠিক সেটি আমি দেখাবো। দেখো, মুখ্য ফোকাস কি প্রথম তো জানতে হবে। মুখ্য ফোকাস বলতে বোঝায়, দেখো এখানে যে প্রথম ছবিটি নেওয়া হয়েছে সেটি হচ্ছে একটি অবতল দর্পণ, এবং এই পাশে যে ছবিটি নেওয়া হয়েছে সেটি একটি উত্তল দর্পণ। কথা হচ্ছে এটি প্রধান অক্ষের সমান্তরাল অসংখ্য রশ্মি থাকবে। আমি দুদিকে দুটো নিয়েছি। এই দুটো দর্পণে আপতিত হওয়ার পর যখন প্রতিফলিত হয়ে, দেখো এই রশ্মিটি এবং এই রশ্মিটি দুটোই কিন্তু দর্পণে আপতিত হওয়ার পর প্রতিফলিত হয়ে এই পাশে এবং এই পাশে বেরিয়ে গেছে, এবং তারা প্রধান অক্ষের উপর একটি বিন্দুতে মিলিত হয়েছে। এই বিন্দুটিকেই বলা হয় ফোকাস। মানে কি ফোকাস না মুখ্য ফোকাস। তাহলে মুখ্য ফোকাস কি না, মুখ্য ফোকাস আমি এটি কিন্তু অবতল দর্পণের ক্ষেত্রে বলছি। উত্তল দর্পণের ক্ষেত্রে কিন্তু সংজ্ঞা আলাদা। এখানে কিন্তু মিলিত হবে না, মনে হবে মিলিত হচ্ছে, অর্থাৎ অপসৃত হয়। অর্থাৎ দেখো, তাহলে অবতল দর্পণের ক্ষেত্রে কি না, কিছু সমান্তরাল আলোক রশ্মি, কার সমান্তরাল না প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি যদি দর্পণে প্রতিফলিত হওয়ার পর প্রধান অক্ষের উপর যে সাধারণ বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুটিকে বলা হবে ওই অবতল দর্পণের
মুখ্য ফোকাস। ঠিক, মুখ্য ফোকাসের পর আরও একটি গৌণ ফোকাস আছে, সেটি আমি বলবো। এবং উত্তল দর্পণের ক্ষেত্রে কি হয় দেখো, এটি একটি প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি, দেখো এখানে আপতিত হয়েছে, তাহলে কোন দিকে যাবে জানার জন্য আমি অভিলম্ব এঁকেছি। অভিলম্ব অবশ্যই সি বিন্দুগামী হয়, অর্থাৎ বক্রতা কেন্দ্রগামী। তাহলে এটি যদি অভিলম্ব হয় তাহলে এই পাশে যাবে। ঠিক একই রকমভাবে এই পাশেরও একটি এই পাশে গেছে, কিন্তু এরা মিলবে না, দুদিক আলাদা দিকে গেছে, তখন এরা অপসৃত হয়ে একটি বিন্দুতে মনে হবে অপসৃত হচ্ছে কোন বিন্দুতে এফ, তাহলে এটি হচ্ছে তার মুখ্য ফোকাস। এরপর দেখো, এই যে ফোকাস এবং এটি হচ্ছে মেরু, তাহলে এটি হচ্ছে মুখ্য ফোকাস, এটি হচ্ছে মেরু। এই যে দূরত্ব অর্থাৎ এফপি বা পিএফ, এটিকে বলা হয় ফোকাস দূরত্ব। বুঝা গেল? তাহলে এটির ক্ষেত্রে কি, এটির ক্ষেত্রে এটি ফোকাস, এটি মেরু, এই দূরত্বটিকে বলা হবে ফোকাস দূরত্ব। তাহলে সিপি হচ্ছে বক্রতা ব্যাসার্ধ এবং এফপি হচ্ছে ফোকাস দূরত্ব। পরে যখন আমরা উপাক্ষীয় রশ্মি পড়ব তখন দেখবে এ দুটোর মধ্যে একটি সম্পর্ক আছে, এটি খুবই ইম্পর্টেন্ট। এর উপর আমরা গোলীয় দর্পণে গৌণ ফোকাস নিয়ে আলোচনা করব। দেখো গৌণ ফোকাস কি তার আগে বলি, এই যে দেখো এটি মুখ্য ফোকাস, এই মুখ্য ফোকাসের মধ্যে একটা আমরা তল কল্পনা করতে পারি। কেমন তল না, যে তলটি এই প্রধান অক্ষের সঙ্গে লম্ব হবে, প্রধান অক্ষের সঙ্গে লম্ব হবে। এরপর এই মুখ্য ফোকাসের সময় আমি যে রশ্মিগুলি আপতিত রশ্মিগুলি নিয়েছিলাম সেগুলি সবই ছিল প্রধান অক্ষের সমান্তরাল। এরপর এমনও হতে পারে যে রশ্মিগুলি সমান্তরাল কিন্তু প্রধান অক্ষের সমান্তরাল নয়। তাহলে ধরো এই রশ্মিগুলি, তাহলে এই রশ্মিগুলি প্রতিফলিত হওয়ার পরে ওই যে কাল্পনিক তল বললাম সেই তলের কোনো একটি বিন্দুতে মিলিত হবে, সেই তলটিকে বলা হবে গৌণ ফোকাস। বোঝা গেল? তার মানে গৌণ ফোকাস কি না, দেখো গোলীয় দর্পণে মুখ্য ফোকাসের মধ্যে আমি যদি একটা তল কল্পনা করি যা যা প্রধান অক্ষের লম্ব, তাহলে কিছু সমান্তরাল আলোকরশ্মিগুচ্ছ দর্পণে প্রতিফলিত হওয়ার পরে ওই তলের উপরে যে বিন্দুতে মিলিত হবে এটি হচ্ছে অবতল দর্পণের ক্ষেত্রে। উত্তল দর্পণের ক্ষেত্রে মিলিত না হয়ে কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হবে, তখন সেই বিন্দুটিকে বলা হবে ওই গোলীয় দর্পণের গৌণ ফোকাস। ক্লিয়ার হয়েছে? দেখো এরপর আমরা জানব যে প্রতিফলনের জন্য উৎপন্ন প্রতিবিম্বের চিত্র অঙ্কন সম্পর্কে। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস, কারণ এটি না জানলে রশ্মি চিত্রের সাহায্যে কোনো বস্তুর প্রতিবিম্ব গঠনের যে চিত্র অঙ্কন করতে হয় তাতে কিন্তু অসুবিধা হবে। দেখো গোলীয় দর্পণের সামনে কোনো বস্তু রাখলে তার প্রতিবিম্ব গঠনের সময় আমরা কোন কোন রশ্মি নেব তা এখন শিখব। যেমন কোনো বিন্দু থেকে অসংখ্য রশ্মি বিভিন্ন দিকে নির্গত হয়, একটি বিন্দু থেকে অসংখ্য রশ্মি বিভিন্ন দিকে নির্গত হবে, তার মধ্য থেকে আমরা আজকে 4টি রশ্মির কথা জানব এবং ওই রশ্মি চিত্রের সময় যে কোনো দুটি নিতে হবে। এই 4টি রশ্মি হচ্ছে কি কি? এই 4টি রশ্মি হচ্ছে দেখো প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি, এটি প্রথম প্রকার। মুখ্য ফোকাস গামী রশ্মি, এটি অবতল দর্পণের ক্ষেত্রে বা মুখ্য ফোকাস এর অভিমুখে পরিচালিত, সেটি উত্তল দর্পণের ক্ষেত্রে, কারণ ওটা মুখ্য ফোকাস দিয়ে আসবে না, মুখ্য ফোকাস মনে হয় মুখ্য ফোকাস দিয়ে আসছে, কারণ মুখ্য ফোকাস পরিচালিত বলা হয়। তারপরে হচ্ছে বক্রতা কেন্দ্রগামী এবং মেরুতে আপতিত। এই বক্রতা কেন্দ্রগামী কিন্তু অবতল দর্পণের ক্ষেত্রে, এবং বক্রতা কেন্দ্রগামী বা বক্রতা কেন্দ্রের দিকে পরিচালিত রশ্মি নিতে হবে, সেটি হচ্ছে উত্তল দর্পণের ক্ষেত্রে। তাহলে প্রথম যে প্রকাশ সেটি কি দেখো, প্রথম যে প্রকাশ সেটি হচ্ছে প্রধান অক্ষের সমান্তরাল। তো এখানে একটি অবতল দর্পণ এবং এই পাশে একটি উত্তল দর্পণ আঁকা আছে, এটি প্রধান অক্ষ, এটি বক্রতা কেন্দ্র, এটি হচ্ছে মেরু। প্রধান অক্ষের সমান্তরাল একটি রশ্মি নেওয়া আছে, যদি কোনো বস্তুর প্রতিবিম্ব আঁকতে হয় তাহলে আমাদেরকে এটি একটি নিতে পারো, তাহলে এটি বি বিন্দুতে আপতিত হওয়ার পর প্রতিফলিত হবে, প্রতিফলিত হয়ে কোন বিন্দু দিয়ে যায় সমান্তরাল রশ্মি? ফোকাস দিয়ে, তাহলে এইভাবে গেছে। ঠিক
উত্তল দর্পণের ক্ষেত্রেও একইভাবে নেবে। ধরো এটি প্রধান অক্ষের সমান্তরাল এবি, বিতে আপতিত হয়েছে, তাহলে এটি হচ্ছে অভিলম্ব, এই বিন্দু থেকে প্রতিফলিত এই পাশে গেছে, কিন্তু এটি অপসৃত হচ্ছে বলে মনে হবে। কোন বিন্দু থেকে অপসৃত হয়? না, ফোকাস থেকে। তাহলে যখন প্রতিবিম্ব অঙ্কন করব তখন আমরা এই এক প্রকার রশ্মি নিতে পারি, আরও একটি নিতে হবে, মানে যে কোনো দু প্রকার রশ্মি নিতে হবে। দ্বিতীয় প্রকার যে রশ্মিটি সেটি হচ্ছে মুখ্য ফোকাসগামী, অর্থাৎ ফোকাস দিয়ে যাবে, ঠিক আগেরটির বিপরীত। আগে ছিল সমান্তরাল রশ্মিগুচ্ছ প্রতিফলিত হওয়ার পর ফোকাস দিয়ে যায়, তাহলে এটি হবে ফোকাস বিন্দুগামী। যদি হয় তাহলে প্রতিফলনের পরে কার সমান্তরাল হবে? না, প্রধান অক্ষের সমান্তরাল হবে। এই যে দেখো ফোকাস বিন্দু দিয়ে এসছে, এই বিন্দুতে আপতিত হয়েছে, ধরো বিন্দুটির নাম হচ্ছে বি, তাহলে বিতে আপতিত হওয়ার পর প্রতিফলিত হয়েছে, প্রতিফলিত হয়ে কোন বিন্দু দিয়ে গেছে? এদিকে গেছে, ধরো এটি ডি, এটি ধরো এ। তাহলে এফ বিন্দু দিয়ে এসছে, বি বিন্দুতে আপতিত হয়ে প্রতিফলিত হয়েছে, প্রতিফলিত হয়ে প্রধান অক্ষের সমান্তরালভাবে বেরিয়ে যাবে। ঠিক একইভাবে এই পাশে আঁকা আছে, এটি হচ্ছে তোমার উত্তল দর্পণের ক্ষেত্রে। এই যে দেখো এ পাশে এসছে, ধরো এই বিন্দু দিয়ে এসছে, বি বিন্দুতে আপতিত হয়েছে, প্রতিফলিত হওয়ার পর সমান্তরাল বেরিয়ে গেছে। কার সমান্তরাল? প্রধান অক্ষের সমান্তরাল। কোন বিন্দুতে? ডি বিন্দুতে। তাহলে এই আঁকাগুলি একটু অভ্যাস করতে হবে যাতে আঁকার সময় কোনো অসুবিধা না হয়। তৃতীয় হচ্ছে বক্রতা কেন্দ্রগামী। বক্রতা কেন্দ্রগামী বা উত্তল দর্পণের ক্ষেত্রে বক্রতা বিন্দু পরিচালিত, এবং লাস্ট যেটি হচ্ছে সেটি হচ্ছে মেরুতে আপতিত রশ্মি। মনে রাখতে হবে এই দুটি ক্ষেত্রে একটু আলাদা আগের দুটি থেকে, কারণ বক্রতা আমরা জানি বক্রতা কেন্দ্রগামী কোনো রশ্মি, বক্রতা কেন্দ্র দিয়ে যদি কোনো রশ্মি যায় এবং দর্পণে আপতিত হয়, তাহলে সেটি প্রতিফলিত হওয়ার পর সেই বরাবরই চলে আসবে। কারণ এই যে কোণটি, এখানে যদি আমি স্পর্শক থাকে তাহলে এই কোণটি হবে 90, তার 0, তাহলে আপতন কোণ 0, তাহলে প্রতিফলন কোণও 0, তাহলে ওই পথেই বেরিয়ে আসবে। ঠিক এটি যদি উত্তল দর্পণের ক্ষেত্রে হয় তাহলে কেমন হবে? না, উত্তল দর্পণের ক্ষেত্রে হতে গেলে কেমন হবে দেখো, উত্তল দর্পণের ক্ষেত্রে হতে গেলে এইরকম হবে। দেখো এই বিন্দু দিয়ে এলো, বিতে আপতিত হলো, প্রতিফলনের পরে আবার ওই বিন্দু দিয়েই চলে গেছে। বোঝা গেল? এইটি হচ্ছে তোমার বক্রতা কেন্দ্রগামী বা বক্রতা কেন্দ্র দিকে পরিচালিত। এরপর লাস্ট যেটি হচ্ছে সেটি হচ্ছে মেরুতে আপতিত। মেরুতে আপতিত অর্থাৎ পিতে আপতিত হবে। ধরো আমি যে কোনো একটি রশ্মি পিতে আপতিত হয়েছে, তাহলে এটি হচ্ছে অভিলম্ব, তাহলে এটি আপতন কোণ, এটি হবে প্রতিসরণ কোণ, তাহলে এই পথে যাবে। তাহলে এটি যদি আমি নাম দিই এ, পি, এটি হচ্ছে ডি। কারণ আমি একটি ছবি দেখেছি, তাহলে এগুলি অগ্রাহ্য করব। ঠিক একই রকমভাবে এটিতে যদি ধরি, তাহলে এটি উত্তল দর্পণের ক্ষেত্রে এ পথে এসছে, এ থেকে পিতে আপতিত হয়েছে, তাহলে এটি হচ্ছে অভিলম্ব, এটি আই, এটি আর, তাহলে এই পথে চলে যাবে। এটি হচ্ছে এটি পিতে আপতিত, তাহলে এটি বি হচ্ছে। তাহলে দেখো এই 4 প্রকার রশ্মির মধ্যে যখন আমরা প্রতিবিম্ব অঙ্কন করব যে কোনো 2 প্রকার নেব, এই 4 প্রকার আঁকার চেষ্টা করবে। এরপর আমি বলেছিলাম এই যে ছবিগুলি, এই ছবিগুলি কি করে আঁকতে হয় আমি তোমাদের একটি দেখাবো। ধরো মুখ্য ফোকাসের সময় আমি কিভাবে ছবিটি এঁকেছি সেটি দেখো। দেখো মুখ্য ফোকাসের সময় আমি যেভাবে ছবিটি এঁকেছি, তাহলে লক্ষ্য করো, ঠিক করে লক্ষ্য করতে হবে আমি কিভাবে ছবিগুলি আঁকছি। এরপরে যখনই আমরা উপাক্ষীয় রশ্মি এবং তার উপাক্ষীয় রশ্মির সময় ফোকাস দূরত্ব এবং বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক জানবো, তখন আমরা দেখতে পাবো যে বক্রতা ব্যাসার্ধ ফোকাস দূরত্বের দ্বিগুণ হয়। তখন ওটি জানলে ছবি আঁকতে আরও সুবিধা। মনে করো এটি একটি সরলরেখা নিলাম, ছবিগুলি কি করে আঁকতে হয় সেটি। এখানে আমি একটি বিন্দু ধরছি যাকে আমি সি দিয়ে মার্ক করব, তার মানে এটিকে করব বক্রতা কেন্দ্র। কম্পাসটি বসাবে, হয়েছে। তোমরা একদিকটি সাইডের করে দিবে, অর্থাৎ এই দিকটি। তাহলে এটি আমি কোন দর্পণ আঁকছি? এটি আমি অবতল দর্পণ এঁকে দেখাচ্ছি। ভালো করে লক্ষ্য করো। তাহলে এটি কি বিন্দু? না, এটি হচ্ছে পি অর্থাৎ মেরু। এটির নাম দিয়ে দিচ্ছি M1, M2। এরপর আমি বলেছি ফোকাস
বিন্দু কি না যখন সমান্তরাল রশ্মিগুচ্ছ কার সমান্তরাল, প্রধান অক্ষের সমান্তরাল, তার প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিগুচ্ছ এই পাশে একটা নিলাম এবং এই পাশে একটা, তাহলে সমান্তরাল রশ্মিগুচ্ছ এসছে, আপতিত হলো এই দুটি বিন্দুতে, প্রতিফলিত হওয়ার পরে যে বিন্দুতে মিলিত হবে সেটি হচ্ছে ফোকাস। তাহলে আঁকার আগে আমি অভিলম্ব আঁকি, অভিলম্ব অবশ্যই কোন বিন্দু দিয়ে যাবে, সেই বিন্দু দিয়ে, তাহলে এই পাশেও আঁকি, পেন্সিল কম্পাস দিয়ে ছবিগুলি অ্যাকুরেট আসবে, হয়েছে। এরপর লক্ষ্য করো এই কোণটি আপতন কোণ, এই কোণটিকে আমি যদি আই দিয়ে লিখি তাহলে এটিও আই হবে, কারণ এটি যদি আমি I1 দিয়ে লিখি এটির ক্ষেত্রে, তাহলে এটিকে লিখছি I2। ঠিক এদিকে তাহলে প্রতিফলন কোণ হবে, তাহলে প্রতিফলন কোণ ঠিক এর সমান হবে। সমান আঁকতে গেলে এর সমান আমরা তুলব, একেবারে অ্যাকুরেট ছবি আঁকতে গেলে কিন্তু এইভাবেই আঁকতে হবে। আমরা যদি এটিকে একটু আন্দাজ মতো নিই তাহলে হয়তো সেইভাবে না আঁকলেও চলবে। দেখো তাহলে যে বিন্দুতে মিলিত হচ্ছে সেটি হবে ফোকাস বিন্দু। একইভাবে এই পাশেও আঁকবো আমরা, দেখো তাহলে যে বিন্দুতে মিলিত হয়েছে অর্থাৎ এই বিন্দুতে, এটি হচ্ছে কি এই বিন্দু। তাহলে বোঝা গেল কে রশ্মি চিত্র আমরা কি করে আঁকছি। তাহলে এইটিকে মনে করে এটি হচ্ছে R1, এটি হচ্ছে R2, বোঝা গেল। তাহলে এইভাবে ছবিগুলি বাড়িতে অভ্যাস করবে, এর পরের ক্লাসে পরের বিষয়গুলি আলোচনা করব।